आज অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব লেখক সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর ডায়েরির অন্তর্গত করভাস গল্প। করভাস গল্পের লাইন ধরে ব্যাখ্যা এর আগে আমাদের 27শে সেপ্টেম্বর পর্যন্ত হয়ে গিয়েছিল। আজকে শুরু হবে 4 অক্টোবর থেকে। 27শে সেপ্টেম্বর পর্যন্ত ছিল যে প্রফেসর শঙ্কু এখন পাখি নিয়ে গবেষণা করার দিকে একটু অতিরিক্ত আগ্রহ দেখিয়েছেন এবং সেই আগ্রহ দেখানোর পেছনে তার যথেষ্ট কারণ ছিল, সেটা নিয়ে আলোচনা করা হয়ে গেছে। এখন তিনি নিশ্চিন্তে পাখি নিয়ে গবেষণা করার জন্য মনস্থির করেছেন এবং ঠিক হয়েছে একটা কাককে তিনি পড়াবেন, শেখাবেন, তৈরি করবেন, আর তার জন্য পাখি পড়ানোর যন্ত্র তার তৈরি করা হয়ে গেছে। বলো পাখি পড়া যন্ত্রটার নাম কি? অর্নিথন যন্ত্র। ওকে, অর্নিথন যন্ত্র সম্পর্কে আলোচনা আমরা করে দিয়েছি এবং সেই অর্নিথন যন্ত্রে পাখিকে মানে কাকটাকে শিক্ষা দেওয়া চলছে এবং বাধ্য ছাত্রীর মতো মানে বাধ্য শিক্ষার্থীর মতো কাক কিন্তু মনোযোগ দিয়ে শিখছে। শেখার প্রতি তার প্রবল আগ্রহ রয়েছে। তোমাদের মতোই সময় মতো সে কিন্তু ঠিক তার কাজে মনোনিবেশ করছে, কোনো অবহেলা করছে না, কোনো ফাঁকি দিচ্ছে না। শেখার প্রতি এই যে আগ্রহ, এই আগ্রহ তোমাদেরকেও কিন্তু উৎসাহিত করুক। যাই হোক, তো 4 অক্টোবর এখান থেকে শুরু হবে। লাইন ধরে ব্যাখ্যা করতে করতে যে লাইনগুলো থেকে প্রশ্ন আসবে সেইগুলো আমি বলে দেব, সেই প্রশ্নগুলো তোমরা লিখে রাখবে। আর যেগুলো দাগ দেব সেগুলো এমসিকিউর প্রশ্ন না, সেগুলো এসিকিউর প্রশ্ন আর ব্রড কোশ্চেন রচনাধর্মী প্রশ্ন হবে। আর যেগুলো ব্র্যাকেটে রাখতে বলবো সেগুলো কি? হ্যাঁ, এমসিকিউর প্রশ্ন হবে। তো এখন এমসিকিউর প্রশ্নের উত্তরগুলো লেখার দরকার নেই, যদি কেউ লিখতে চাও লিখে নিতে পারো, কিন্তু পুরো চ্যাপ্টারটা আলোচনা হওয়ার পরে যতগুলো শব্দকে আমরা ব্র্যাকেটে রাখবো সেই সমস্ত শব্দগুলো থেকে প্রশ্ন আর উত্তর তোমাদের তৈরি করতে হবে। পারা যাবে? তোমরা যদি এখন অল্প অল্প করে তৈরি করে রাখো, যতটা পড়া হয়ে যাচ্ছে অতটুকু তৈরি করে রাখলে তাহলে চাপ কম। কিন্তু আমার কথা হলো, আমি পুরো চ্যাপ্টারটার পরেই সমস্ত এমসিকিউর প্রশ্ন আর উত্তরগুলো আমি দেখব। মানে তোমরা যে তৈরি করেছো সেটা পুরো চ্যাপ্টার আলোচনা করার পরে হবে, কিন্তু তোমাদের চাপ কমানোর জন্য অল্প অল্প করে তোমরা তৈরি করে রাখতে পারো আগে থেকে। বুঝে গেল? ওকে, এবার লাইনের দিকে তাকাও। 4 অক্টোবর। করভাস হলো কাক জাতীয় পাখির ল্যাটিন নাম। এই ল্যাটিন নাম কথাটাকে ব্র্যাকেটে রাখবে। ল্যাটিন নাম এই শব্দটাকে ব্র্যাকেটে রাখো, আর করভাস এই শব্দটাকেও ব্র্যাকেটে রাখো। তাহলে করভাস হলো কাক জাতীয় পাখির ল্যাটিন নাম। কাক জাতীয় পাখি বলা হয়েছে, কাক বলা হয়নি। কাক জাতীয় পাখি, কাক এবং ওই ধরনের পাখিদের ল্যাটিন নাম করভাস। করভাস মানে কাক নয়, কাক জাতীয় পাখি। আমার ছাত্রটিকে আমি ওই নামেই ডাকছি। আমার ছাত্র প্রফেসর শঙ্কুর ছাত্রের নাম করভাস। তাহলে কাক জাতীয় পাখির ল্যাটিন নাম করভাস, কিন্তু প্রফেসর শঙ্কুর যে ছাত্র মানে কাক, সেই কাকটার নামকরণ করা হয়েছে ওই কাক জাতীয় পাখির ল্যাটিন শব্দের নামে মানে করভাস। নাম ধরে ডাকলে প্রথম দিকে আমার দিকে ফিরে ফিরে চাইতো। প্রথমে বুঝতে পারছিল না যে কাকটার নাম করভাস, কাকটাই বুঝতে পারছিল না যে তার নাম করভাস। তো প্রথমে করভাস করভাস বুঝতে পারছে না, কনফিউজ। তো মাঝে মাঝে কাকে ডাকি রে ভাই, ঘুরে ঘুরে দেখছে, ফিরে ফিরে দেখছে। কিন্তু কিছুদিন পরে যখন বুঝে গেল যে করভাস বললে আমার দিকে তাকিয়েই ডাকছে, তার মানে ও কিন্তু বুঝতেই পেরেছে যে করভাস মানে আমার নাম। তো প্রথম ফিরে ফিরে যাইতো। এখন দেখছি মানে বুঝে যাওয়ার পর থেকে দেখা যাচ্ছে গলা দিয়ে শব্দ করে উত্তর দেয়, ডাক শোনায়, সাড়া দেয়। কি বলে সাড়া দেয়? কা বলে না, কি বলে? কি কি যাই হোক, তো ভালো। এই প্রথম একটা কাককে কা না বলে কি বলতে শুনছি। কা না বলে কি, এই কা শব্দটাকে ব্র্যাকেটে আর কি শব্দটাকেও ব্র্যাকেটে। কা না বলে কি বলতে শুনছি প্রথম। সঙ্গে এর আগে কোনোদিন
কাককে কা ছাড়া কি বলতে শোনেনি, এই প্রথম শুনছে। তবে কণ্ঠস্বরের বিশেষ পরিবর্তন আমি আশা করছি না, মানে কণ্ঠস্বর যা ছিল তাই, ওই একই ধরনের। গলায় যে কাকের যে কর্কশ স্বর, সেই কর্কশ স্বরের কোনো পরিবর্তন হয়নি, ওই কর্কশ স্বরের গলা কি নরম কোমলীয় নমনীয়ভাবে কোমলভাবে মিষ্টি করে ডাকতে পারছে না, কারণ কাকের গলাই তো কর্কশ, তাই না? তাই কণ্ঠস্বরের বিশেষ পরিবর্তন আশা করছি না, কণ্ঠস্বর একই আছে, কিন্তু উচ্চারণে একটু চেঞ্জ আসছে। কা না বলে কি বলছে, অর্থাৎ করভাসকে দিয়ে কথা বলানো চলবে না। বাইরে নিয়ে গিয়ে যদি ওকে দিয়ে কথা বলিয়ে বলিয়ে ডেমনস্ট্রেশন দেওয়া হয়, তাহলে যারা বাইরের লোকজন তারা খুব বেশি বুঝতে পারবে না, কারণ কণ্ঠস্বরে খুব বেশি পরিবর্তন নেই। তো ওকে কাজে লাগাতে হবে, ওর কণ্ঠস্বরকে ব্যবহার করে নয়, ওর কাজকে ব্যবহার করে। ও কি কাজ করতে পারে, কাজের মাধ্যমে ওর বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। যাই হোক, অর্থাৎ করভাসকে দিয়ে কথা বলানো চলবে না। লাইনটা তোমরা দাগ দাও, করভাসকে দিয়ে কথা বলানো চলবে না, লাইনটা দাগ দাও। এটা থেকে এসএকিউ প্রশ্ন হবে, এটার প্রশ্ন লিখে রাখো, কেন করভাসকে দিয়ে কথা বলানো চলবে না? কেন করভাসকে দিয়ে কথা বলানো চলবে না, লিখেছো? শর্টে লেখো তাড়াতাড়ি করে, করভাসকে দিয়ে কেন কথা বলানো চলবে না। তাহলে উত্তর আলোচনা করা হয়ে গেল যে করভাসে কণ্ঠস্বরে যেহেতু বিশেষ কোনো পরিবর্তন নেই, শুধু কা না বলে কি বলতে পারছে, কিন্তু ওই কর্কশ স্বরেই বলছে, তাই কণ্ঠস্বরের পরিবর্তন না হওয়ার কারণে তাকে দিয়ে কথা বলানো চলবে না। তার বুদ্ধির পরিচয় তার কাজেই প্রকাশ পাবে বলে আমার বিশ্বাস। তার বুদ্ধির পরিচয় কাজেই প্রকাশ পাবে, সে কাজকর্ম যেগুলো করবে সেই কাজের মধ্য দিয়ে তার বুদ্ধির পরিচয় সবার সামনে উঠে আসবে। করভাস এখন ইংরাজি শিখছে। কে রে? কার মোবাইলে করভাস ঢুকে পড়েছে? আরে কে? করভাসের দাদা না দিদি? পাখি? কার বাড়িতে পাখি আছে? তাই? কি পাখি আছে রে? বাস, ওকে টিয়াকে টিয়া না, ওকে করভাস বানিয়ে দে। মাঝে মাঝে যখন এখানে আমি ডাকবো, হ্যাঁ, ও তখন যেন কি বলে, এটা উত্তর দিচ্ছে। বাহ, করভাস এখন ইংরেজি শিখছে। বাইরে গিয়ে ডেমনস্ট্রেশন দিতে গেলে সেই ভাষাটার প্রয়োজন হবে। তোমরা এই লাইনটা দাগ দাও, এই লাইনটা বলতে করভাস এখন ইংরেজি শিখছে, দাগ দাও। করভাস এখন ইংরেজি শিখছে, দাগ দাও। প্রশ্ন লেখো, করভাস ইংরেজি শিখছে কেন, বা করভাসকে ইংরেজি শেখানো হচ্ছে কেন? উত্তর একই হবে, করভাস ইংরেজি শিখছে কেন, বা করভাসকে ইংরেজি শেখানো হচ্ছে কেন। তাহলে উত্তর হবে যে বাইরে গিয়ে যখন ডেমনস্ট্রেশন দিতে হবে তখন তো ইংরেজি ভাষাটার প্রয়োজন হবে, তখন তো আর বাংলাতে বোঝাবে না, তখন ইংরেজি বোঝাবে। তো ইংরেজিতে বোঝালে সেই মতো বুঝে করভাসকে তার বুদ্ধির পরিচয় দিতে হবে কাজে। বাইরের লোকজন ইংরেজি বোঝে না, সরি বাংলা বোঝে না ইংরেজিতে, তাই এখন ওকে শিক্ষা দেওয়া হচ্ছে যাতে ইংরেজিটা অভ্যস্ত হয়ে ওঠে। ওর ট্রেনিং এর সময় হলো সকাল 8টা থেকে 9টা। সকাল 8টা থেকে 9টাকে ব্র্যাকেটে রাখো। ট্রেনিং এর সময় সকাল 8টা থেকে 9টা, তাহলে কত ঘন্টা? 1 ঘন্টা। তাহলে দিনের বেলা বাকি সময়টাও কি করে? দিনের বেলা বাকি সময়টা ও আমার ঘরের আশেপাশেই ঘোরাফেরা করে, ঘর ছেড়ে যায় না, আশেপাশে ছেড়ে যায় না। 1 ঘন্টা ট্রেনিং হয়ে গেল, তারপরেই ঘরের আশেপাশে ঘোরাফেরা করছে, ওখানেই সময় কাটাচ্ছে, নিজের বাড়ি যাচ্ছে না, নিজের বাসায় যাচ্ছে না। তবে হ্যাঁ, বাসায় যায় কখন? সন্ধে হলে। সন্ধে হলে এখনো রোজই চলে যায় আমার বাগানের উত্তর পশ্চিম কোণের আম গাছটায়। বাগানের উত্তর পশ্চিম কোণের আম গাছটা, এটা ব্র্যাকেটে রাখো। বাগানের উত্তর পশ্চিম কোণের আম গাছটায়, ব্র্যাকেটে রাখো। তাহলে করভাসের বাসা কোথায়? কোনটা? কোথায় থাকে করভাস?
বাগানের উত্তর পশ্চিম কোণে একটা আম গাছ আছে, সেই আম গাছটাই হলো ওর বাসা। তাহলে আম গাছটাতেই চলে যায়, সারাদিন এখানেই থাকে, আশেপাশে ঘুরঘুর করে, কিন্তু সন্ধ্যেবেলা চলে যায় বাড়ির লোকদের সঙ্গে দেখা করতে। ফ্যামিলি আছে মনে হয়, হ্যাঁ বউ বাচ্চা কাচ্চা আছে, দেখা করতে চলে যায়। যতই হোক সারাদিন যাই করুক না কেন, দিনের শেষে বাড়িতে ফিরে আসতে হয় না, বাড়ির লোকদের যে একটা টান থাকে। কিন্তু কাজের জন্য তো সারাদিন এদিকে ওদিকে অনেকেই থাকতে হয় বাড়ির লোকজনকে। যাই হোক, নিউটন দেখছি কর্ভাসকে দিব্যি মেনে নিয়েছে। দাগ দাও, নিউটন দিব্যি মেনে নিয়েছে, এই লাইনটা দাগ দাও। এটা এসে কি প্রশ্ন লেখো। প্রশ্ন হচ্ছে, নিউটন যে কর্ভাসকে মেনে নিয়েছে তার একটা উদাহরণ দাও। মানে কোন উদাহরণ দেখে আমরা বুঝতে পারছি, কোন দৃশ্য ঘটনা দেখে আমরা বুঝতে পারছি যে কর্ভাস আর নিউটনের মধ্যে দারুণ একটা বন্ধুত্ব তৈরি হয়েছে, নিউটন কর্ভাসকে মেনে নিয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, নিউটন কর্ভাসকে যে মেনে নিয়েছে তার একটা উদাহরণ বা ঘটনা লেখো। হচ্ছে লেখা? আজকে যে ঘটনাটা ঘটলো তার পরের সম্পর্কটা বন্ধুত্বে পরিণত হলেও আশ্চর্য হবো না। তোমরা এই লাইনটাও দাগ দাও, আজকে যে ঘটনাটা ঘটলো দাগ দাও, আজকে যে ঘটনাটা ঘটলো দাগ দাও। প্রশ্ন লেখো, কোন ঘটনা ঘটেছিল, কোন ঘটনা। তো আজকে একটা ঘটনা ঘটলো, তো সেই ঘটনাটার পরে এই নিউটন আর কর্ভাসের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা বন্ধুত্বে পরিণত হলে আশ্চর্য হবে না। আগে তো নিউটন পাখি পছন্দই করতো না, তাও এখন একটু উদাসীন হয়ে পড়েছে বয়সের কারণেই হয়তো। তো যাই হোক, কিন্তু একেবারে বন্ধু করে নেওয়া, একেবারে সখ্যতা পাতিয়ে নেওয়া, একেবারে মিত্রতা বন্ধুত্ব তৈরি করে ফেলা, এটা একটু আশ্চর্য করেছিল। তবে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটার পরে সম্পর্কটা বন্ধুত্বে যদি পরিণত হয় তাহলে শঙ্কু কিন্তু আশ্চর্য হবে না। কি ঘটনা? ব্যাপারটা ঘটলো দুপুরে, দাগ দাও। ব্যাপারটা ঘটলো দুপুরে। প্রশ্ন লেখো, কোন ব্যাপার? যেটা ঘটনা সেটাই ব্যাপার, আগের প্রশ্ন আর এটার একই উত্তর হবে। ব্যাপারটা ঘটলো দুপুরে, কোন ব্যাপার? নিউটন, ব্যাপারটা এটা, নিউটন আরাম কেদারায় পাশে কুণ্ডলী পাকিয়ে শুয়ে আছে। এটা আরাম কেদারা আছে, আরাম কেদারা ইজি চেয়ার, সোফা টাইপের, তো তার পাশে কুণ্ডলী পাকিয়ে শুয়ে আছে। তো আরাম কেদারার পাশে, এটাকে ব্র্যাকেটে রাখো, নিউটন কোথায় শুয়েছিল? কুণ্ডলী পাকিয়ে, এরকম কুণ্ডলী গোল হয়ে, যেন রাউন্ড হয়ে, কুকুর বিড়াল যেন শুয়ে থাকে আর কি। তো কুণ্ডলী পাকিয়ে শুয়ে আছে আরাম কেদারার পাশে। কর্ভাস কোথায় যেন উধাও, কোথাও একটা গেছে। কোথায় গেছে বলো তো? কি মনে হয়? হ্যাঁ, বন্ধুর জন্য বন্ধুরা তো অনেক কিছুই করে, তাই না? বন্ধুর জন্য, বন্ধু মাছ খেতে খুব ভালোবাসে। আহা, একটা মাছের টুকরো যদি বন্ধুর জন্য আনা যায়, বন্ধুর তো যাওয়ার উপায় নেই হয়তো কোনো কারণে, আর গেলেও হয়তো ধরা পড়ে যাবে, মার খাবে, তার থেকে বন্ধুর জন্য কিন্তু চুরি করতেও দ্বিধা নেই কর্ভাসের। যাবে, ছোঁ মেরে তুলে নিয়ে চলে আসবে। তো উধাও হয়ে গেছে, কর্ভাস কোথায় যেন উধাও। তোমরা এই লাইনটা দাগ দাও আর প্রশ্নটা লেখো, কর্ভাস কি কারণে উধাও হয়ে গেছিল? কর্ভাস কি কারণে উধাও হয়ে গেছিল বা কোথায় গিয়েছিল? কি কারণে উধাও হয়ে গেছিল বা কোথায় গিয়েছিল? আমি খাতায় নোট লিখছি, শঙ্কু নোট লিখছে নোটবুকে, খাতাতে। এমন সময় হঠাৎ ডানার ঝটপটানি শুনে জানলার দিকে চেয়ে দেখি কর্ভাস ঘরে ঢুকছে। ডানার ঝটপট শব্দ হলো, দেখা গেল যে কর্ভাস ঘরে ঢুকছে জানলা দিয়ে। তার ঠোঁটে একটি সদ্য কাটা মাছের টুকরো, সদ্য কাটা, সবেমাত্র কাটা হয়েছে, সেই কাটা মাছের টুকরোটা নিয়ে এসছে। ব্র্যাকেটে রাখবে সদ্য কাটা মাছের টুকরো, সদ্য কাটা মাছের টুকরো ব্র্যাকেটে। সে সেটাকে এনে থপ করে নিউটনের সামনে ফেলে দিয়ে আবার জানলায় ফিরে গিয়ে বসেই ঘাড় দেখিয়ে এদিক ওদিক দেখতে লাগলো। আবার ফিরে গেল, জানলায় বসলো, জানলায় বসে
ঘাড় বেঁকিয়ে এদিক ওদিক দেখছে। কি দেখছে বলো তো, কি দেখছে? কেউ আসছে কিনা, হ্যাঁ, কেউ তাকে ধাওয়া করেছিল কিনা, কেউ তাকে ফলো করেছিল কিনা, কেউ তার পেছনে পেছনে আসছে কিনা। কারণ সে তো লুকিয়ে নিয়ে চলে এসছে, চুরি করে নিয়ে চলে এসছে। যার বাড়ির মাছ, তার বাড়ির লোকজন তাকে ফলো করছে কিনা এদিক ওদিক দেখছে। যে বন্ধুকে দিল চুরি করে নিয়ে আসা জিনিস, তা বন্ধু যদি খেতে খেতে মাঝপথে খাওয়া বন্ধ করে ফেলে, মানে বন্ধু যদি মাঝপথে খাওয়া বন্ধ হয়ে যায়, তাহলে ব্যর্থতা এলো না? তাহলে ততক্ষণে দেখতে হবে। কি এরকম ধরনের ঘটনা আমাদের অনেকের সঙ্গে, কারোর কারোর সঙ্গে এরকম কিন্তু হয়। হয়, বড় বড় জিনিস নয়, ছোটখাটো জিনিস অনেক সময় এধার ওধার হয়। অনেক সময় আমরা এধার ওধার করে দিয়েও কিন্তু একটু নজরে রাখি, দেখতে থাকে যে কেউ কোথাও দেখলো কিনা, কেউ কোথাও ফলো করছে কিনা। যাই হোক, ঘাড় বেঁকিয়ে এদিক ওদিক দেখতে লাগলো, না কেউ আসছে না। বন্ধুকে খাওয়ানো গেছে, বন্ধুও নিশ্চিন্ত মনে খেয়েছে। তাহলে এই ঘটনাটা দেখেই বোঝাই যাচ্ছে এই যে সম্পর্কটা নিউটন আর করভাসের, এরপরে যদি বন্ধুত্বের সম্পর্কে পরিণত হয় তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ বন্ধুর জন্যই তো বন্ধুরা এরকম কাজ করে। আবার এরকম বন্ধুও দেখা যায় কিভাবে বিপদে ফেলবে, কিভাবে ফাঁদে ফেলবে, কিভাবে স্বার্থ সিদ্ধি করবে, এরকম আছে। যাই হোক, গ্রেনভেল আমার চিঠির উত্তর দিয়েছে। তো গ্রেনভেলকে চিঠি লেখা হয়েছিল, প্রফেসর শঙ্কু গ্রেনভেলকে চিঠি লিখেছিল। গ্রেনভেল পুরো নাম রিউফাস গ্রেনভেল। হ্যাঁ, রিউফাস গ্রেনভেলকে চিঠি লিখেছে, যে কিনা শঙ্কুর পক্ষী বিজ্ঞানী বন্ধু সান্তিয়াগোতে থাকে। তো চিঠি লিখেছিল, বলো তো চিঠিটা লিখেছিল কি নিয়ে লিখেছিল, কি বিষয় লিখেছিল, কি লিখেছিল? রাইট, পক্ষী বিজ্ঞানীদের যে সম্মেলন হচ্ছিল সেখানে করভাসকে যাতে নিয়ে যেতে পারে তার একটা অনুমতি চাইছিল তার কাছ থেকে, যেন তিনি তাদের সঙ্গে কথা বলেন এবং আমার কাকটা, আমার করভাস যে অনেক কিছু শিখছে, তো তার সেই জ্ঞান বুদ্ধির পরিচয় সেই বিজ্ঞানীদের সামনে তিনি উপস্থাপন করতে চায়, রাখতে চান। তাহলে গ্রেনভেল আমার চিঠির উত্তর দিয়েছে, সেই চিঠিটা লিখেছিল, এখন চিঠির উত্তর এসছে। দাগ দাও, লাইনটা দাগ দাও। গ্রেনভেল আমার চিঠির উত্তর দিয়েছে, আর এটার প্রশ্ন লেখো। গ্রেনভেল চিঠির উত্তরে কি লিখেছিল? গ্রেনভেল চিঠির উত্তরে কি লিখেছিল বা কি উত্তর দিয়েছিল? তাহলে সে লিখেছে যে সে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে, পক্ষী বিজ্ঞানীদের সম্মেলন কোথায় হচ্ছিল? সান্তিয়াগোতে, চিলির রাজধানী, তাই তো? চিলি কোথাকার দেশ? চিলি দক্ষিণ আমেরিকা। তাহলে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে আমাকে নিমন্ত্রণ পাঠানোর বন্দোবস্ত করেছে, পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে নিমন্ত্রণ পাঠানোর বন্দোবস্ত করেছে, ওই চিঠিতে সে লিখেছে। আর আমি অবশ্যই যেন কাক সময় যথাসময় সান্তিয়াগোতে গিয়ে হাজির হই, যথাসময় সে কাককে মানে করভাসকে নিয়ে ওখানে পৌঁছে যায়, এটাও চিঠিতে লিখেছে। এবারে শুরু হচ্ছে 20শে অক্টোবর। তো কাককে নিয়ে মানে করভাসকে নিয়ে সেখানে পৌঁছতে হবে। তো চিঠি যখন এসে গেছে, তাহলে জোর কদমে আরো প্রিপারেশন, আরো প্রস্তুতি, একদম লাস্ট মিনিট, পরীক্ষার আগে আগে যেরকম তোমাদের অবস্থা হয় আগে, হ্যাঁ, শেষ মুহূর্তে প্রস্তুতি তো আরো জোর কদমে চলে না, শেষ মুহূর্তে সারা বছর ধরে চলছে শেষের দিকে, আর হাতে আর সময় নেই, 2-5 দিন 10 দিন আছে, তখন তো রীতিমতো ঝাঁপিয়ে পড়ো তোমরা। তো সেরকমই আর কি, 2 সপ্তাহের মধ্যেই, হাতে সময় ছিল না, 2 সপ্তাহের মধ্যেই দেখা গেল হয়তো সময় ছিল, ওর মধ্যেই তাকে তৈরি করতে হবে, আরো 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 প্রোগ্রেস হয়েছে। 2 সপ্তাহে অভাবনীয় প্রোগ্রেস। দাগ দাও, দাগ দাও, 2 সপ্তাহে অভাবনীয় প্রোগ্রেস। এটার প্রশ্ন লেখো। 2 সপ্তাহের মধ্যে কার কি প্রোগ্রেস হয়েছিল, মানে কতখানি প্রোগ্রেস হয়েছিল? 2 সপ্তাহের মধ্যে কার, হ্যাঁ, এটার কোশ্চেনটা লিখে রাখো, পরে অ্যান্সারটা লিখতে হবে। 2 সপ্তাহের মধ্যে কার কতখানি প্রোগ্রেস হয়েছিল? তো কতখানি প্রোগ্রেস হয়েছিল তার পরপরই উত্তরটা ব্যাখ্যা করা আছে। করভাস ঠোঁটে পেন্সিল নিয়ে ইংরেজি কথা আর সংখ্যা লিখছে। ইংরেজি কথা লেখা
আর সংখ্যা লেখা শুরু হয়েছে। ইংরেজি তো শেখানো চলছিলই, ইংরেজি কথাটা তো শিখছে, লিখছেও, প্র্যাকটিস করছে, সংখ্যা লিখছে। কাগজটাকে টেবিলের উপর ফেলে দিতে হয়, খুব বেশি জোর জবরদস্তি করতে হয় না, শেখাতে হয় না, ওর নিজের থেকে শেখার আগ্রহ আছে, শুধু কাগজটাকে টেবিলের উপর ফেলে দিতে হয় আর করভাস তার উপর দাঁড়িয়ে লেখে। ওর নিজের নাম ইংরেজিতে লিখলো, নিজের নাম ইংরেজিতে লিখলো কিভাবে লিখলো, CORVUS, মানে করভাস বড় বড় হরফে ক্যাপিটাল লেটারে লিখলো। সহজ যোগ বিয়োগ করতে পারছে, অঙ্কের একেবারে প্রাথমিক সহজ যোগ বিয়োগগুলো করতে পারছে। ইংল্যান্ডের রাজধানী কি জিজ্ঞেস করে লিখতে পারছে। ইংল্যান্ডের রাজধানী কি? লন্ডন। আমার পদবি লিখতে পারছে, আমার পদবি লিখতে পারছে, বলো আমার পদবি কি? হ্যাঁ, প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু, তাহলে নাম তার ত্রিলোকেশ্বর আর টাইটেল তার শঙ্কু, পদবি হলো শঙ্কু। তাহলে আমার পদবি লিখতে পারছে। কেউ আবার ভুল করে লেখকের পদবি লিখে দিও না। লেখকের নাম কি? সত্যজিৎ রায়। তাহলে রায় টাইটেল, রায় পদবি, কিন্তু সেটা লেখকের। কিন্তু এখন তো শঙ্কু তার ডায়েরি লিখছে, তাহলে শঙ্কু বলছে আমার পদবি লিখছে, তা আমার পদবি মানে শঙ্কুর পদবি, মানে প্রফেসর শঙ্কু মানে ত্রিলোকেশ্বর শঙ্কুর পদবি হলো শঙ্কু। তাহলে আমার পদবি লিখতে পারছে। 3 দিন আগে কি বার ছিল, কি মাস ছিল, বার তারিখ এগুলো সব শিখিয়ে দিয়েছিলাম। তাহলে 3 দিন আগে শিখিয়ে দিয়েছিল এটা এই মাস, আজকের এই বার, আজকের এই তারিখ। 3 দিন পর আজকে কি বার এটা জিজ্ঞাসা করাতে পরিষ্কার অক্ষরে লিখলো FRIDAY, ফ্রাইডে। তাহলে 3 দিন আগে কি বার ছিল বলো? তিন দিন আগে কি বার ছিল? মঙ্গলবার। 3 দিন আগে, 3 দিন আগে, আজকে শুক্রবার, 3 দিন আগে। তার মানে 3 দিন আগে মানে আগের দিন, আগের দিন কি বার? বৃহস্পতিবার। তার আগের দিন বুধবার, তার আগের দিন মঙ্গলবার। তাহলে সেই 3 দিন তো হলো, আজকের দিনটা তো পুরো নয়, 3 দিন আগে। তাহলে 3 দিন আগে কি বার হবে? সোমবার হবে। তাহলে 3 দিন আগে কি বার ছিল? না, সোমবার। আর আজকের তারিখ যদি 20 অক্টোবর হয়, 20 তারিখ, তাহলে 3 দিন আগে কত তারিখ হবে? 16 তারিখ হবে। 3 দিন আগে, 3 দিন ছেড়ে দাও, আগের 3 দিন ছেড়েই দাও, তো 3 দিন আগে। তাহলে 16, 17, 18, 19, আজকে তো 20 তারিখ। আজকে ধরে নিয়ে যদি তোমরা করো যে আজকে নিলে আজকে তো 20 তারিখ, তাহলে 3 দিন আগে 17 তারিখ হবে না। 3 দিন আগে মানে আজকে দিনটা বাদ দিলে 3 দিন আগে, তোমার 4 দিনের দিন। এবারে এটা হচ্ছে কে কিভাবে ব্যাখ্যা করবে, কে কিভাবে উত্তরটা নেবে সেটা নিয়েও একটু কনফিউশন থাকতেই পারে। যাই হোক, আশা করা যায় এরকম ধরনের প্রশ্ন আসবে না যে আজকের কি বার, সেটা শুক্রবার করভাস লিখেছিল, ওটাই প্রশ্ন আসবে। আর আজকের কত তারিখ সেটাও আসতে পারে। কত তারিখ? আজকে তো 20 অক্টোবর। এটা তো খাতাতে লিখছেই, ডায়েরিতে লেখাই আছে। করভাসের খাওয়ার ব্যাপারেও বুদ্ধির পরিচয় পেয়েছি, দাগ দাও। করভাসের খাওয়ার ব্যাপারে বুদ্ধির পরিচয় পেয়েছি, দাগ দাও। প্রশ্ন লেখো, করভাসের খাওয়ার ব্যাপারে কি বুদ্ধির পরিচয় পাওয়া গেছে? করভাসের খাওয়ার ব্যাপারে কি বুদ্ধির পরিচয় পাওয়া গেছে? উত্তর আছে পরে। আজ একটা পাত্রে রুটি, টোস্টের টুকরো আর একটাতে খানিকটা পেয়ারার জেলি ওর সামনে রাখলাম। রুটি টোস্টের টুকরোকে ব্র্যাকেটে রাখো, রুটি টোস্টের টুকরোকে ব্র্যাকেটে রাখো, আর পেয়ারার জেলিকে ব্র্যাকেটে রাখো। রুচিশীল ভদ্রলোক আমরা যেমন ভাবে খাওয়া দাওয়া করি, হ্যাঁ, পেয়ারার জেলিকে ব্র্যাকেটে আর রুটি টোস্টকেও ব্র্যাকেটে। তাহলে রুটি টোস্ট আর পেয়ারার জেলি। তো একটা
ব্র্যাকেটে রাখতে বললাম, রুটি টোস্টকে ব্র্যাকেটে আর পেয়ারার জেলিকে ব্র্যাকেটে। আরে বাবা ব্র্যাকেটে রাখতে বললাম মানে তো এটা এমসিকিউ প্রশ্ন হবে, প্রশ্ন তো তোমরাই বানাবে, এটা তো উত্তরটাকে ব্র্যাকেটে রাখতে বললাম। প্রশ্নটা এইভাবেই হবে যে খরগোশের খাওয়ার ব্যাপারে যে বুদ্ধির পরিচয় পাওয়া গিয়েছিল সেখানে সে কি কি খাবার খেয়েছিল, তো উত্তর হবে রুটি টোস্ট সঙ্গে পেয়ারার জেলি। এবারে কিভাবে খাচ্ছে ওই খাওয়ার ধরনটাই তো তার বুদ্ধির পরিচয় না। আর সাধারণ কাকের মতো যদি সে খেত, ঠোকর দিয়ে খেত রুটিটা, আলাদা করেই হয়তো পেয়ারার জেলিতে ঠোঁট ডুবাতে পারত। কিন্তু এখন সে কি করছে, একবারে ভদ্রলোকের মতো, হ্যাঁ, রুচিশীল উচ্চ শিক্ষিত অ্যারিস্ট্রোকের ভদ্রলোক, হ্যাঁ, টোস্টে পেয়ারার জেলি ছুরি দিয়ে, বাটার যেরকম আমরা মাখাই, জেলি যেমন মাখাই, এমনি করে সুন্দর করে মাখিয়ে, আহা হা, টেস্টের ব্যাপার বুঝে দেখো। ও রুটির টুকরোগুলো মুখে পড়ার আগেই একবার ভরে নিচ্ছে না, মুখে পড়ার আগেই প্রতিবার ঠোঁট দিয়ে খানিকটা জেলি মাখিয়ে নিচ্ছে, মাখিয়ে নিয়ে তারপরে খাচ্ছে। আমরা অনেক সময় এরকম ভাবে খাই, ধরো রুটিটাকে, একটা টুকরো রুটিটাকে খেলাম, এবারে রুটির সঙ্গে যা খাচ্ছি সেটা হয়তো আলাদা করে চামচে তুলে খেলাম। কিন্তু আবার অনেকে আছে রুটির টুকরোটাতেই মাখিয়ে নিয়ে খায়, যাবে তো পেটে, যেভাবে খুশি খাও না কেন, কিন্তু না, খাওয়ার যে স্বাদটা, সে যে স্বাদ, আমরা শুধু কিন্তু পেট ভরানোর জন্য তো খাই না, খাওয়ার স্বাদটাকে তো আমরা নিই না। স্বাদটাকে যদি আমরা না নিই, খাওয়ার যে টেস্ট, স্বাদটাকে যদি আমরা তাড়িয়ে তাড়িয়ে নাই নিতে পারলাম, তাহলে সেই খাওয়ার মজা কিসের, তাই না? গোগ্রাসে গিলেই ফেলাম শুধুই মধ্যপ্রদেশটাকে বাড়ানোর জন্য, ভুঁড়িটা খোলটাকে ভরানোর জন্য, সেরকম খাওয়ার তো মজা নেই, সেরকম খাওয়া তো গরুও খায়। আমরা একটু সময় নিয়ে খাবো, তো আমরা একটু সময় নিয়ে খাবো, একটু মুখে দেব, তারপরে খাবারের স্বাদটাকে একটু সময় নিয়ে নেব। হ্যাঁ, ব্যস্ততম মানুষ যারা খুব ব্যস্ত, কাজ করে খাওয়ারও সময় পায় না, তারা তো কোনো রকম ভাবে গিলে, তো ওই রকম ধরনের মানুষ বেঁচেও রয়েছে তো কিছুটা খাওয়ার জন্য, বলো, যারা খেতে ভালোবাসে, পছন্দ করে, তাদের খাওয়াটাই যদি একটা বড় অংশ গুরুত্ব পায়, খাওয়ার ব্যাপারটা যদি বেশি করে গুরুত্ব পায়, তো তারা তো একটু সময় নিয়ে খাবে। এক একজন আছে খুব সময় নিয়ে খায়, বিশেষ করে সারা সপ্তাহ ধরে তো আমরা সেইভাবে সময় নিয়ে খেতে পারি না, তাই আমরা রবিবারটাকে একটু সময় নিয়ে আরাম করে খাই, গল্প করতে করতে হোক, টিভি দেখতে দেখতে হোক, কিন্তু তাও কিন্তু বড়রা অনেক সময় পেছনে লাগে, কি রে কতক্ষণ লাগে খেতে, হ্যাঁ ওর 1 ঘন্টা ধরে বসে রয়েছিস, কতক্ষণ লাগে খেতে, আরে দাও না একটু খেতে সময়, একটু আরাম করে তো খাই। খাওয়াটা তো শুধু পেটে গেলে হবে না, একটু মুখেও তো রাখতে হবে, জিভেও তো সে স্বাদটা নেবে, তারপরে তো বলবো বাহ বাহ দারুণ রান্না হয়েছে। তো সেই মনের মতো যদি নাই লাগে, হ্যাঁ, ওই যদি 5 মিনিটের মধ্যে খেয়ে উঠে যেতে হয়, তো কি সারা বছর, সারা মাস, সারা সপ্তাহ, সারা দিন আমাদের তো খাওয়া দাওয়ার জন্য যে আমরা ওর কষ্টটা করছি, তাহলে সেই খাওয়াটা যদি আমরা 5 মিনিটের মধ্যে খাই, সারা বছর এত কষ্ট করার কি দরকার? যা খুশি খাবো না, সময় নিয়ে খেতে হবে। দেখো করভাস কিন্তু বোঝে, করভাস দারুণ করে প্রথমে রুটি টোস্টে ভালো করে জেলি জেলি মাখিয়ে নিয়ে বাহ তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছে, তাহলে এই যে মানব সুলভ বুদ্ধি ওর মধ্যে তৈরি হয়ে গেছে। 22শে অক্টোবর, করভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায়, এটা কি করে শঙ্কু প্রমাণ পেল না? তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম, এই লাইনে তোমরা দাগ দাও, তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম, দাগ। প্রশ্ন লেখো, কে কি প্রমাণ পেয়েছিল? না করভাস আর সাধারণ কাকের থেকে যে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ পেয়েছিল। কিভাবে প্রমাণটা পেল দেখো। না আজ দুপুরে হঠাৎ খুব বৃষ্টি হলো, দুপুরবেলা প্রচন্ড বৃষ্টি, সঙ্গে বিদ্যুৎ ও বজ্রপাত শুরু হলো। 3টে নাগাদ একটা কান ফাটানো বাজ পড়ার শব্দ শুনে জানলার কাছে গিয়ে দেখি
আমার বাগানের বাইরের শিমুল গাছটা থেকে ধোঁয়া বেরোচ্ছে। তো তোমরা কতগুলো তথ্য ব্র্যাকেটে রাখবে? 3টে নাগাদ এটাকে ব্র্যাকেটে রাখো। কটার সময় ঘটনাটা ঘটলো? 3টে নাগাদকে ব্র্যাকেটে, 3টের দিকে। আর বাজ পড়া কথাটাকে ব্র্যাকেটে রাখো, বাজ পড়া কথাটাকে ব্র্যাকেটে। আর বাগানের বাইরে শিমুল গাছ এটাও ব্র্যাকেটে, বাগানের বাইরে শিমুল গাছ। তাহলে বাজ পড়লো বাগানের, শঙ্কুর বাগানের বাইরে একটা শিমুল গাছ ছিল, সেই শিমুল গাছে বাজ পড়লো, 3টে নাগাদ বাজ পড়লো। আর শিমুল গাছে বাজ পড়ার সাথে সাথেই ধোঁয়া বেরোচ্ছে, শিমুল গাছটা এবার পুড়ে ঝলসে গেছে। বিকেলে বৃষ্টি থামার পর প্রচন্ড কাকের কোলাহল। ডাক দাও তোমরা। এই যে বিকেলে বৃষ্টি থামার পর প্রচন্ড কাকের কোলাহল, ডাক দাও। কাকগুলো কোলাহল করছে, হল্লা চিল্লা করছে। কেন হল্লা চিল্লা করছে, কেন কোলাহল করছে? মিটিং ডাকা হয়েছে, হ্যাঁ, একটা সভা, মিটিং। সেই মিটিংয়ে প্রচন্ড কোলাহল, চিৎকার চেঁচামেচি, হই হল্লড়। হ্যাঁ, বাঙালিদের মিটিং, বাঙালি কাক না, হ্যাঁ, প্রচন্ড চিৎকার করছে। বাঙালিদের মিটিংয়ে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? ওই রকমই হয়, চিৎকার চেঁচামেচি, হল্লা চিল্লা, কেউ কারোর কথা শুনতে পাবে না। হ্যাঁ, সবাই আগে বলতে চায়, তোমাদের মতো। কোলাহল মানে কি হবে? কোলাহল করবে না? কি হবে? এই বডিটাকে কি হবে বলো? এই বডিটাকে কি হবে এখন? কে যাবে এর সৎকার করতে? কারা কারা যাবে এর সঙ্গে? কিভাবে সৎকার করা হবে? এর বাড়ির লোকজন কোথায়? তো হবে না, ডেড বডি নিয়ে তারা কি করবে? একটা শোকের ব্যাপার, হল্লা চিল্লা, চিৎকার চেঁচামেচি। কেউ একটা কথা বললো, কেউ মন খারাপ, মন ভালো নেই, এত। হ্যাঁ, হল্লা চিল্লা হয়, কিন্তু যখন মতের মিল হয় না, যখন একজন একটা কথা বলছে আর একজন শুনতে চাইছে না, সবার সঙ্গে যখন মতানৈক্য হচ্ছে, তখন কিন্তু হল্লা চিল্লা কিন্তু হয়। তখন ডেড বডি বসে বসে পড়ে পড়ে কাঁদে। ডেড বডি বলে, আমাকে নিয়ে যা, আমাকে পুড়িয়ে দে, দাহটা কর, তারপরে তোরা যা খুশি কর। চলে কত রাজনীতি চলে, তার ঠিক ঠিকানা আছে। আরো বড় হোক বুঝতে পারবে। যখন ডেড বডি পড়ে পড়ে ভাবে, আমার যদি ক্ষমতা থাকতো আমি একা গিয়ে চুল্লিতে ঢুকে যেতাম। এগুলো দেখার আগে আমি একাই চলে যেতাম। কি দরকার আমাকে নিয়ে এত চিৎকার চেঁচামেচি, হল্লা চিল্লা? বাবা কোথায়? আমি মরে গেছি, সবাই শোকাহত হবি। হ্যাঁ, ডেড বডি ভাবছে, ডেড বডি মনে মনে ভাবছে, কোথায় আমি মরে গেলাম, তোরা সবাই কান্নাকাটি করবি, শোকাহত, শোকে মুহ্যমান হবি, সবাই চুপচাপ গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাকে গিয়ে পুড়িয়ে দিয়ে আসবি। তা নয়, হল্লা চিল্লা চলছে। দরকার নেই, তোকে পোড়াতে হবে না, আমি একা একা হেঁটে হেঁটে যাচ্ছি পুড়তে। তো বৃষ্টি থামার পরে প্রচন্ড কাকের কোলাহল শুরু হলো। তল্লাটে যত কাক আছে, এই তল্লাটের যত কাক, দুনিয়ার সব কাক এক হও। মিটিং হচ্ছে, সব কাক এক জায়গায় হও, অনেক আলোচনা করার আছে। যাই হোক, সব কাক ওই মরা গাছটায় জড়ো হয়েছে। মরা গাছটা কি গাছ? শিমুল গাছ। মরা গাছটায় জড়ো হয়ে হল্লা করছে। আমার চাকর প্রহ্লাদকে ব্যাপারটা দেখতে পাঠালাম। দেখো তো কি ব্যাপার প্রহ্লাদ, যাও তো। শঙ্কুর চাকর প্রহ্লাদ, কি ব্যাপার? এতদিন ধরে আমি এখানে আছি, এরকম ভাবে তো কাকের কোলাহল, চিৎকার চেঁচামেচি, হল্লা তো আমি শুনিনি। যাও তো, ব্যাপারটা কি? এই কাকগুলো হঠাৎ কেন এত খেপে উঠলো? প্রহ্লাদকে দেখতে পাঠানো হলো। ডাক দাও, এলাইনে ডাক দাও। আমার চাকর প্রহ্লাদকে ব্যাপারটা দেখতে পাঠালাম, ডাক দাও। তো সে দেখতে গেল, ব্যাপারটা কি? ফিরে এসে খবর দিয়েছে, বাবু একটা কাক মরে পড়ে আছে গাছটার নিচে, তাই এত চিল্লাচিল্লি। ডাক দাও, তাই এত চিল্লাচিল্লি। প্রশ্ন, কি কারণে এত চিল্লাচিল্লি? ওই একটা কাক মরে পড়ে আছে, তো তার জন্যই ওই তল্লাটে যত কাক সব এক হয়েছে। বুঝলাম, বাজ পড়ার ফলে কাকটার মৃত্যু হয়েছে, কিন্তু আশ্চর্য, করভাস আমার ঘর থেকে বেরোবার কোন রকমের আগ্রহ দেখালো না।
সারাদিন ধরে সে এখানেই থাকে, এখানেই আছে। কোথায় ওর জাত ভাই সব, হ্যাঁ, তা ওরা সমস্যায় পড়েছে, ওরা হল্লা চিল্লা করছে, তাহলে কোথায় করভাসও একটু আগ্রহ দেখাবে, সেখানে গিয়ে ব্যাপারটা দেখবে বুঝবে, তা নয়। করভাস কিন্তু ঘর থেকে বেরোনোর আগ্রহই দেখালো না। কেন? কারণ সে পুরোপুরি মনোযোগী, একাগ্র মনে একাগ্র চিত্তে সে লিখছে। কারণ কদিন পরেই তার বিলেত যাত্রা, কদিন পরেই তাকে ইংল্যান্ডে নিয়ে যাবে। ইংল্যান্ডে না, কোথায় যেন নিয়ে যাবে, শান্তি আরতে নিয়ে যাবে, চিলিতে নিয়ে যাবে, তাহলে বিদেশে নিয়ে যাবে। তাহলে বিদেশে নিয়ে যাবে সেটা নিশ্চয়ই করভাস বুঝে গেছে, করভাসকে বোঝানো হয়েছে। করভাস কিন্তু এখন এতটুকু সময় নষ্ট করতে চায় না। সামনে কিন্তু পরীক্ষা, বিরাট বড় পরীক্ষা, তাই ফুল প্রিপারেশনের মনোযোগী হয়েছে। কোথায় কি হলো না হলো সময় নষ্ট করতে চায় না সেখানে পৌঁছে। হ্যাঁ, এরকমও কিছুটা দরকার আছে যে মানুষ যখন তার বড় স্বপ্ন পূরণ করতে এগোয় তখন কিন্তু তাকে একবারে লক্ষ্যে স্থির থাকতে হয়, অমনোযোগী হলে চলে না। কোথায় কি হচ্ছে না হচ্ছে এত সময় নষ্ট করাও দরকার হয় না। আবার এটাও ঠিক যে যখন নিজেদের লোকজন মানুষজন বিপদে পড়ে তখন তাদের পাশেও থাকতে হয়। যাই হোক, এই মুহূর্তে করভাস কিন্তু গুরুত্ব দিচ্ছে শান্তি আগতে যাওয়ার জন্য তৈরি হওয়ার উপরে। আগ্রহী দেখালো না, সে এক মনে পেন্সিল মুখে দিয়ে প্রাইম নাম্বারস লিখে চলেছে। প্রাইম নাম্বারসকে ব্র্যাকেটে রাখো। বলো প্রাইম নাম্বারস মানে কি? মৌলিক সংখ্যা। হ্যাঁ, মৌলিক সংখ্যা কাকে বলে আরেকবার বলো। যে সংখ্যাকে এক আর সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য করা যায় না, ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে, তাই তো? তাহলে এখানে যে 2, 3, 4, 5, 7, 11, 13 নাম্বারগুলো লেখা আছে তার মধ্যে কোনটা মৌলিক সংখ্যা নয়? 4। তাহলে 4টাকে তোমরা আপাতত বাদ দিয়ে দাও, দিয়ে 2, 3, 4, 5, 7, 11, 13। তার মানে ব্যাপারটা হচ্ছে ও প্রাইম নাম্বারস লিখে চলেছে, তা ও তো প্র্যাকটিস করছে না। তো প্র্যাকটিস করতে করতে তো মাঝে মাঝে একটা ভুল হতেই পারে। তো প্র্যাকটিস করতে গিয়ে ও যা লিখছে তাতে ওর একটা ভুল সংখ্যা লেখা হয়ে গেছে, কিন্তু লিখছে ওইগুলোই। 2, 3, 4, 5, 7, 11, 13 সবগুলোই লিখছে। যদি বলে কি লিখছিল প্রাইম নাম্বারস হিসেবে, এইগুলোই লিখে দেবে। কিন্তু যদি বলে এইগুলোর মধ্যে কোনটা প্রাইম নাম্বারস ছিল না, মানে করভাস প্রাইম নাম্বারস হিসেবে মৌলিক সংখ্যা হিসেবে কোনো ভুল লিখেছিল, তখন উত্তর লিখবে 4। বুঝে গেল? হলো প্রাইম নাম্বারস গুলোকে তোমরা ব্র্যাকেটে রাখো, আর 4টাকেও ব্র্যাকেটে রাখো, 4কেও ব্র্যাকেটে রাখো, প্রাইম নাম্বারসটাকেও ব্র্যাকেটে রাখো। হলো? এবারে আমরা আলোচনা করব। হ্যাঁ, কোশ্চেন বলো। কোশ্চেনটা হবে প্রহ্লাদকে কোন ব্যাপার দেখতে পাঠিয়েছিলেন, কোন ব্যাপার দেখতে পাঠানো হয়েছিল। এবারে 7ই নভেম্বর। তাহলে করভাসকে প্রায় তৈরি করে ফেলা হয়েছে। করভাস এখন পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে গিয়ে সে নিজের বুদ্ধির পরিচয় রাখতে পারে। করভাসকে এখন সদর্পে বৈজ্ঞানিক মহলে উপস্থিত করা চলে। সদর্পে, দর্পের সঙ্গে, একটা অহংকারের সঙ্গে। আমি কিন্তু আমার করভাসকে তৈরি করেছি, আমি তাকে জ্ঞান বুদ্ধি সঞ্চারিত করেছি, মানব সুলভ বুদ্ধি তার মধ্যে জাগিয়ে তুলেছি। তাহলে করভাস যদি সামনে, সবার সামনে যদি তার বুদ্ধির পরিচয় দেয়, তাহলে গর্ব অনুভূত হবে কার? কে গর্ব অনুভব করতে পারে? শঙ্কু। শঙ্কু, প্রফেসর শঙ্কু, কারণ প্রফেসর শঙ্কুই তাকে তৈরি করেছে। তাই করভাসকে এখন সদর্পে বৈজ্ঞানিক মহলে উপস্থিত করা যাবে। সদর্পে, দর্পের সঙ্গে বৈজ্ঞানিক মহলে উপস্থিত করা যাবে। গর্বের সঙ্গে পাখিকে শিখিয়ে পড়িয়ে খুঁটিনাটি ফরমাস খাটানোর নানা রকমের উদাহরণ পাওয়া যায়। হ্যাঁ, পাখিকে শিখিয়ে পড়িয়ে নানা রকমের উদাহরণ পাওয়া যায়। তাকে শেখানো হয়েছে, পড়ানো হয়েছে, যা শেখানো হয়েছে তাই বলছে, কিছু কাজকর্ম করছে, এরকম কিছু তো উদাহরণ, কিছু তো নমুনা পাওয়া যায়। কিন্তু করভাসের মতো এমন শিক্ষিত পাখি নজির পৃথিবীর ইতিহাসে আর আছে বলে আমার জানা নেই। পৃথিবীর ইতিহাসে করভাসের মতো আর
দুটি পাখি আর আছে বলে শঙ্কুর জানা নেই, কারণ করভাস ওই আর অন্যান্য পাখি পোষা পাখিদের থেকে অনেকখানি ছাড়িয়ে উঠেছে। তো অর্নিধন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে। অর্নিধন যন্ত্রের সাহায্যে পাখিকে জ্ঞান বুদ্ধি শিক্ষা দেওয়ার জন্য যে কাজ, সেই কাজ আর দরকার নেই, কারণ সে শিখেই ফেলেছে। অর্নিধন যন্ত্রের যা সাহায্যে যা যা শেখার শিখেই ফেলেছে, ফলে অর্নিধন যন্ত্রের আর পরিচয় দরকার নেই, অর্নিধন যন্ত্রের আর প্রয়োজন দরকার নেই। তোমরা এই লাইনটা দাগ দাও, অর্নিধন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে, এটা দাগ দাও। অর্নিধন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে, লাইনটা দাগ দাও। আর প্রশ্ন লেখো, অর্নিধন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে কেন? তাহলে উত্তর হবে অর্নিধন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে কারণ অর্নিধন যন্ত্রের সাহায্যে যতটুকু শিক্ষা দেওয়ার দরকার তার শিক্ষা দেওয়া হয়ে গেছে করভাসকে, ফলে এই যন্ত্রের সাহায্যে আর কোনো শিক্ষা দেওয়ার প্রয়োজন নেই। তার মধ্যে অঙ্ক, জ্যামিতি, ইতিহাস, ভূগোল, পদার্থবিদ্যা, রসায়ন ইত্যাদি সব বিষয়েই যেসব প্রশ্নের উত্তর সংখ্যার সাহায্যে বা অল্প কয়েকটি শব্দের সাহায্যে দেওয়া যায়, করভাস তা শিখে ফেলেছে। তোমরা ব্র্যাকেটে রাখবে, অঙ্ক থেকে রসায়ন পর্যন্ত ব্র্যাকেটে রাখো। অঙ্ক, জ্যামিতি, ইতিহাস, ভূগোল, পদার্থবিদ্যা, রসায়ন এই কয়েকটাকে ব্র্যাকেটে রাখো। তো এগুলো তো শিখেই ফেলেছে। এগুলো সম্পর্কে বিশেষ করে সংখ্যার সাহায্যে উত্তরগুলো লিখতে পারবে, আর কিছু শব্দের সাহায্যে লিখতে পারবে, সেগুলো শিখে ফেলেছে। তো লাইনটা দাগ দেবে, করভাস তা শিখে নিয়েছে, করভাস তা শিখে নিয়েছে। লিখেছো? করভাস তা শিখে নিয়েছে। প্রশ্ন, করভাস কি শিখে নিয়েছে? তাহলে করভাস শিখে নিয়েছে, উত্তর হবে অঙ্ক, জ্যামিতি, ইতিহাস, ভূগোল, পদার্থবিদ্যা, রসায়ন এগুলো থেকে যেসব প্রশ্ন সে প্রশ্ন হচ্ছে করভাস কি শিখে নিয়েছে, উত্তর হবে অঙ্ক, জ্যামিতি, ইতিহাস, ভূগোল, পদার্থবিদ্যা, রসায়ন এগুলো থেকে যেসব প্রশ্নের উত্তর সংখ্যার সাহায্যে বা অল্প কয়েকটি শব্দের সাহায্যে দেওয়া যেতে পারে সেগুলো কিন্তু শিখে ফেলেছে। সঙ্গে সঙ্গে ওর মধ্যে যে জিনিসটা প্রায় আপনার থেকে জেগে উঠেছে, এটাও তোমরা দাগ দাও। সঙ্গে সঙ্গে থেকে দাগ দাও, যে জিনিসটা আপনার থেকে জেগে উঠেছে দাগ দাও। প্রশ্ন লেখো, কার মধ্যে কোন জিনিসটা সঙ্গে সঙ্গে জেগে উঠেছে? কার মধ্যে কোন জিনিসটা সঙ্গে সঙ্গে জেগে উঠেছে? তাহলে সঙ্গে সঙ্গে যে জিনিসটা আপনার থেকে জেগে উঠেছে সেটাকে বলা হয় মানব সুলভ বুদ্ধি বা হিউম্যান ইন্টেলিজেন্স। এটাকে ব্র্যাকেটে রাখো, মানব সুলভ বুদ্ধি বা হিউম্যান ইন্টেলিজেন্স। তাহলে মানব সুলভ বুদ্ধি আমাদের মধ্যে, আমরা কি সবসময় যন্ত্র নিয়ে শিক্ষা নিই, না যন্ত্রের সাহায্যে আমাদেরকে শেখাতে হয়? যত সময় যাচ্ছে, যত আমরা আরো বড় হচ্ছি, আরো বয়স হচ্ছে, তত আমরা এখানে ওখানে চারদিক থেকে দেখছি, নিজের মতো ভাবছি, জানছি, বুঝছি, বিশ্লেষণ করছি, আরো শিখছি, আরো শিখছি। তাহলে মানব সুলভ বুদ্ধি, জ্ঞান এগুলো কিন্তু আমাদের মধ্যে আরো 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 কিন্তু বাড়তে থাকে। তাহলে সেই মানব সুলভ বুদ্ধি মানে যে বিচার বিবেচনা করে কাজ করতে পারে, সেই বুদ্ধি তো মানুষের বুদ্ধি। জীবজন্তু পশু পাখি তো এরকম ধরনের এত বুদ্ধি নেই, আমাদের মধ্যে এত ভাবনা চিন্তা করে ভেবে চিন্তে কোনটা ঠিক কোনটা বেঠিক বিচার বিশ্লেষণ করে এগুলো তো সিদ্ধান্ত নেওয়ার মতো বুদ্ধি নেই। কিন্তু এই করভাসের মধ্যে সেই মানব সুলভ বুদ্ধি বা হিউম্যান ইন্টেলিজেন্স এগুলো জেগে উঠেছিল, যেটার সঙ্গে পাখির কোনো সম্পর্কই নেই। তো পাখির সঙ্গে এর সঙ্গে পাখির কোনো সম্পর্ক নেই, কিন্তু এই পাখিটার মধ্যে করভাসের মধ্যে তা জেগে উঠেছে। দাগ দাও, দাগ দেবে যেটার সঙ্গে পাখির কোনো সম্পর্ক নেই। প্রশ্ন লেখো, পাখির সঙ্গে কার কোনো সম্পর্ক নেই বা কিসের কোনো সম্পর্ক নেই? পাখির সঙ্গে কার কোনো সম্পর্ক নেই বা কিসের কোনো সম্পর্ক নেই? উদাহরণস্বরূপ একটা ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে। মানে কিসের উদাহরণ? না করভাসের মধ্যে যে মানব সুলভ বুদ্ধি জেগে উঠেছে তার উদাহরণ হিসেবে এখানে একটা ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। তাহলে তোমরা এই লাইনটা দাগ দেবে, উদাহরণস্বরূপ একটা ঘটনার উল্লেখ করা যেতে পারে, দাগ দাও।
উদাহরণস্বরূপ একটা ঘটনার উল্লেখ করা যেতে পারে। দাগ দাও, দাগ দিয়েছো? প্রশ্ন লেখো। কি উদাহরণ দেওয়া হয়েছিল আর কেন সেই উদাহরণটা দেওয়া হয়েছিল? কি উদাহরণ দেওয়া হয়েছিল আর কেন সেই উদাহরণ দেওয়া হয়েছিল? কি উদাহরণ, কেন উদাহরণ দেওয়া হয়েছিল, দুটো লেখো। তাহলে উদাহরণটা দেওয়া হয়েছিল যে সান্তিয়াগো যাওয়ার আগে সুটকেস গোছানো, সুটকেসের ঢাকনা, বাক্সের ঢাকনা বন্ধ করার পরপরই দেখা গিয়েছিল কলভাস সুটকেসের চাবিটা ঠোঁটে নিয়ে চুপটি করে দাঁড়িয়ে আছে, মানে চাবিটা এগিয়ে দিচ্ছে। এটা একটা পরিচয়। আর একটা পরিচয়ের কথা বলা হয়েছিল মানব সুলভ বুদ্ধি, যে মানুষ যখন কোথাও যাবে সবকিছু গুছিয়ে লুচিয়ে নেয়, তখন যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা নিয়েছে কি না সেটা যেমন জিজ্ঞেস করে, না নিলে যেমন খুঁজে দেয়, এগিয়ে দেয়, হাতে তুলে দেয়, তেমনি প্রথম থেকে শেষ পর্যন্ত গোছানোর সময় ভালো করে অবজার্ভ করে, ভালো করে লক্ষ্য করে, তার মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা বাদ চলে যাচ্ছে, সেটা ছাড়া যাওয়া রওনা দেওয়া সম্ভব নয়, তো সেটা কিন্তু এগিয়ে দেয়। এখানে শঙ্কুকে কি এগিয়ে দিয়েছিল? কি খুঁজে দিয়েছিল? কি মনে করিয়ে দিয়েছিল? পাসপোর্টটা মনে করিয়ে দিয়েছিল। তাহলে এই দুটো উদাহরণ দিকে দেখেই বোঝা যাচ্ছে যে তার মধ্যে মানব সুলভ বুদ্ধি জেগে উঠেছে। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে যে একটা লাইন বললাম, কোন লাইনটা বললাম? হ্যাঁ, উদাহরণস্বরূপ একটা ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে। ঘটনাটা কি আর কি উদাহরণ দেওয়া হয়েছে? না, সান্তিয়াগো যাবো বলে আজ সকালে আমার সুটকেস গোছাচ্ছিল। সান্তিয়াগো যাবে, সুটকেস গোছাচ্ছে সকাল থেকে, গোছানো শেষ হলে পর বাক্সের ঢাকনা বন্ধ করে পাশে ফিরে দেখি বাক্সের ঢাকনা বন্ধ করেছে। এবারে কি দরকার? না, তালার চাবি। বারবার সুটকেসের চাবিটা ঠোঁটে নিয়ে চুপটি করে দাঁড়িয়ে আছে, ঠোঁটে নিয়ে দাঁড়িয়ে আছে, মানে এগিয়ে দিচ্ছে। কাল গ্রেনফেলের আরেকটা চিঠি পেয়েছি। গ্রেনফেল আবার একটা চিঠি দিয়েছে, ডাক দাও। গ্রেনফেল তো এর আগে একটা চিঠি দিয়েছিল, প্রথম চিঠির উত্তর দিয়েছিল, আর একটা চিঠি পাঠিয়েছে। তাহলে এই চিঠিতে কি লেখা আছে, কি লিখেছে গ্রেনফেল? হ্যাঁ হ্যাঁ, তাহলে গ্রেনফেল একটা চিঠি লিখেছে। প্রশ্নটা লেখো, গ্রেনফেল চিঠিতে কি লিখেছিল? উত্তর হবে যে ও সান্তিয়াগো পৌঁছে গেছে। গ্রেনফেল সান্তিয়াগোতে পৌঁছে গেছে, আর পক্ষী বিজ্ঞানী সম্মেলনের কর্তৃপক্ষ আমার আসার পথ চেয়ে আছে। তো সেখানে পৌঁছে গেছে, তাদের সঙ্গে অনেক কথা টথা হয়েছে, তাই কলভাসকে দেখার জন্য সবাই অপেক্ষা করে বসে রয়েছে। এর আগে এই সব সম্মেলনে কেবল পাখি নিয়ে বক্তৃতাই হয়েছে। এইসব পক্ষী বিজ্ঞানীরা যে সম্মেলন করেছে সেখানে পাখি নিয়ে বক্তৃতা হয়েছে, পাখির কথা উঠেছে, জ্ঞান বুদ্ধির পরিচয় পাওয়া গেছে, সেই কথা প্রসঙ্গে এসেছে, কিন্তু জ্যান্ত পাখির সাহায্যে উদাহরণ সমেত কোনো বক্তৃতাই কখনো হয়নি। এরকম ধরনের সম্মেলনে জ্যান্ত পাখিকে নিয়ে আসা হয়নি উদাহরণ সমেত। যখন তারা পাখি জ্ঞান বুদ্ধির কথা বলবে, পাখি নিজেই দেখাচ্ছে, পরিচয় দিচ্ছে তার জ্ঞান বুদ্ধি, এরকম কিন্তু কোনোদিন হয়নি। গত 2 মাসের গবেষণার ফলে, গত 2 মাস ধরে গবেষণা করেছে, কলভাসকে শিক্ষা দেওয়া হয়েছে। আর সেই গবেষণার ফলে পাখির মস্তিষ্কের বিষয়ে আমি যে দুর্লভ জ্ঞান সঞ্চয় করেছি সে সম্পর্কে একটা প্রবন্ধ লিখছি। তাহলে গত 2 মাস ধরে এই কলভাসকে নিয়ে যে এক্সপেরিমেন্ট, সেই গবেষণা করেছে, তার দ্বারা সে পাখির সম্পর্কে যে দুর্লভ জ্ঞান সঞ্চয় করেছে, সেই জ্ঞান সঞ্চয়ের ব্যাপার নিয়েই একটা প্রবন্ধ লিখছেন শঙ্কু। তো তোমরা দাগ দেবে, সে সম্পর্কে একটা প্রবন্ধ লিখছি, দাগ দাও, দাগ দাও, সে সম্পর্কে একটা প্রবন্ধ লিখছি। প্রশ্নটা লেখো, কে কি সম্পর্কে প্রবন্ধ লিখছিল, কি নিয়ে প্রবন্ধ লিখছিল? কে কি নিয়ে প্রবন্ধ লিখছিল? লিখেছো? কে কি নিয়ে প্রবন্ধ লিখছিল? কে কি নিয়ে প্রবন্ধ লিখছিল? তাহলে গত 2 মাস ধরে এই পাখিকে নিয়ে গবেষণার ফলে পাখির মস্তিষ্কের যে জ্ঞান
বুদ্ধি দুর্লভ জ্ঞান সঞ্চয় করেছিল শঙ্কুর, সেই সম্পর্কে একটা প্রবন্ধ লিখছিল, যাতে সারা বিশ্ব জানুক পাখিদের জ্ঞান বুদ্ধির সম্পর্কে, তাহলে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, পৌঁছে দেওয়ার জন্য। আর সেটাই হবে সম্মেলনে আমার পেপার। ওই সমস্ত লেখাটাই সে সম্মেলনে জমাও দেবে এবং সেটা পড়ে শোনাবে, সবাইকে তাক লাগিয়ে দেবে, সেই মতো তার করভাসও কিন্তু তার বুদ্ধির পরিচয় রাখবে। প্রতিবাদীর মুখ বন্ধ করার জন্য সঙ্গে থাকবে করভাস। সেই যে প্রবন্ধ সে লিখছে সেটাই তার সম্মেলনের পেপার। ওই পেপারটার থেকে যখন সমস্ত কিছু পড়বে শুনবে, তো সবাই তো অবাক হতে পারে, সবাই তো বিশ্বাস নাও করতে পারে, তো সবাই জিজ্ঞেস করবে না এরকম ধরনের আমরা বিশ্বাস করি না। সেই সাথে সাথে প্রতিবাদী যখন মুখ খুলবে, সমালোচনা করবে, নিন্দা করবে, তখনই তার মুখ বন্ধ করার জন্য সঙ্গে কে থাকবে? করভাস। করভাস উঠে পড়ে কি বলবে? এই বুদ্ধির পরিচয় দাঁড়াও, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কাজে। বাস, প্রতিবাদীর মুখ বন্ধ হয়ে যাবে। 10ই নভেম্বর, আজকের আলোচনা হবে 10ই নভেম্বর পর্যন্ত, মানে এই প্যারাগ্রাফটা। 10ই নভেম্বর, দক্ষিণ আমেরিকা যাওয়ার পথে প্লেনে বসে আমি এই ডায়েরি লিখছি। ডাক দাও, দক্ষিণ আমেরিকা যাব, দক্ষিণ আমেরিকার চিলির সান্তিয়াগো, সেখানে যাওয়ার জন্যই প্লেনে বসেছে। দক্ষিণ আমেরিকা যাওয়ার পথে প্লেনে বসে ডায়েরি লিখছেন শঙ্কু। এটা দাগ দাও, এটা প্রশ্ন লেখো। প্লেনে বসে শঙ্কু কি লিখেছিল? প্লেনে বসে যা যা লিখছিল সেটুকু সম্পর্কে লিখতে হবে। তাহলে প্লেনে বসে বিশেষ করে একটা ঘটনা ও বিশেষ করে উল্লেখ করছে। একটি মাত্র ঘটনাই লেখার আছে, দাগ দাও এটাও। একটি মাত্র ঘটনাই লেখার আছে, দাগ। প্রশ্ন লেখো, কোন ঘটনা লিখেছিল, কে কোন ঘটনা লিখেছিল, বা একটি মাত্র ঘটনা, ঘটনাটি কি, কে কোন ঘটনা লিখেছিল? একটি মাত্র ঘটনা লেখার আছে, তো একটি মাত্র ঘটনাটি কি লিখছো? হ্যাঁ, তো ঘটনাটা হলো, বাড়ি থেকে যখন রওনা হব তখন করভাস হঠাৎ দেখি তার খাঁচা থেকে বার হওয়ার জন্য ভারী ছটপটানি আরম্ভ করছে। করভাসকে খাঁচার মধ্যে রাখা আছে, খাঁচা সমেত তো নিয়ে যাওয়া হবে। করভাস খাঁচা থেকে বেরিয়ে আসার জন্য ছটপট 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 করছে। করভাস তো মুখে উত্তর দিতে পারছে না, কিন্তু কাজে দেখাতে হবে। তাহলে করভাসকে যদি বেরোতে না দেওয়া হয়, করভাস যদি বেরোতে না পারে, করভাস যদি বোঝাতে না পারে, দেখাতে না পারে, তাহলে রওনা দিয়ে দেয় করভাসকে খাঁচার মধ্যে রেখে শঙ্কু, তাহলে তো আসল জিনিসটাই নেওয়া হবে না। তাহলে করভাসকে বেরোতে হবে, তো বেরোনোর জন্য ছটপট ছটপট করছে। দাগ দাও। তখন করভাস দেখি তার খাঁচা থেকে বার হওয়ার জন্য ভারী ছটপটানি আরম্ভ করছে, এটা দাগ দাও। প্রশ্ন লেখো, করভাস কেন খাঁচা থেকে বেরোবার জন্য ছটপট করছিল? করভাস কেন খাঁচা থেকে বেরোবার জন্য ছটপট করছিল? দাগ দিয়েছো? প্রশ্ন লিখেছো? হ্যাঁ, খাঁচা থেকে বেরোনোর জন্য ছটপট করছিল কারণ পাসপোর্টটা থেকে গেছে, তাকে রওনা দেওয়ার আগেই পাসপোর্টটার কথা মনে করিয়ে দিতে হবে। তো কি ব্যাপার, করভাস তো এরকম ছটপট করে না, কিছু তো একটা কারণ হয়েছে। তাহলে কি ব্যাপার বুঝতে না পেরে খাঁচার দরজা খুলে দিতেই সে শটান উড়ে গিয়ে আমার রাইটিং টেবিলের উপরে বসে ঠোঁট দিয়ে উপরের দেরাজটায় ভীষণভাবে ব্যস্তভাবে টোকা মারতে আরম্ভ করলো। ভীষণ ব্যস্তভাবে টোকা মারছে। তাহলে টেবিলের পাশে যে দেরাজ বা ড্রয়ার থাকে, তো সেই দেরাজে টেবিলের উপরে, রাইটিং টেবিলের লেখার টেবিলের উপরে বসে ঠোঁট দিয়ে ওই দেরাজটার উপরে অনেক জোরে জোরে টোকা মারছে। তার মানে ইঙ্গিত করছে, ইশারা করছে যে এখানে কিছু একটা রাখা আছে, তাড়াতাড়ি খোলো। তো দেরাজটা খুলে দেখি আমার পাসপোর্টটা তার মধ্যে রয়ে গেছে। তো তোমরা দেরাজটাকে ব্র্যাকেটে রাখো, দেরাজ, রাইটিং টেবিলের দেরাজ, রাইটিং টেবিলকে ব্র্যাকেটে, দেরাজকেও ব্র্যাকেটে রাখো। রাইটিং টেবিলকে ব্র্যাকেটে, দেরাজকে ব্র্যাকেটে। আর দেরাজ খুলে দেখি, এটাতে দাগ দাও। দেরাজ খুলে দেখি, এটার প্রশ্ন লেখো। দেরাজ খুলে কে কি দেখেছিল? দেরাজ খুলে কে কি দেখেছিল? আর পাসপোর্ট কথাটাকে ব্র্যাকেটে রাখো, এটা এমসিকিউ প্রশ্ন। পাসপোর্ট, এটা ব্র্যাকেটে না, আমার পাসপোর্টটা তার মধ্যে রয়ে গেছে। করভাসের জন্য একটা নতুন ধরনের খাঁচা বানিয়ে দিয়েছি। করভাসের জন্য একটা নতুন ধরনের খাঁচা। কেমন ধরনের খাঁচা? না, এই খাঁচাটার পরিচয় তোমাদের দিতে হবে। তোমরা আগে এই লাইনটা দাগ দাও, প্রশ্ন লিখবে।
করভাসের জন্য কি ধরনের খাঁচা বানিয়ে দিয়েছেন? করভাসের জন্য কি ধরনের খাঁচা বানানো হয়েছে? লেখো। করভাসের জন্য কি ধরনের খাঁচা বানানো হয়েছে? না, খাঁচাটা এরকম, যে আবহাওয়ায় করভাসের পক্ষে সবচেয়ে আরামদায়ক, মানে করভাস যে আবহাওয়াটাকে আরামদায়ক হিসেবে নেবে, করভাসের কাছে যে আবহাওয়াটা আরামদায়ক হবে, খাঁচার ভিতরে কৃত্রিম উপায়ে সেই আবহাওয়া বজায় রাখার ব্যবস্থা করেছি। মানে বাইরে ঠান্ডা হোক গরম হোক, করভাসের যে আবহাওয়াটা তার আরামদায়ক মনে হয় সেই মতো খাঁচার মধ্যে একটা কৃত্রিম উপায়ে আবহাওয়া তৈরি করা হয়েছে। ও এসির অল্টারনেটিভ আর কি। বাইরের টেম্পারেচার যাই হোক না কেন, ভেতরের খাঁচার ভেতরের টেম্পারেচার একটা নির্দিষ্ট, যেটা করভাসের উপযোগী। তাহলে খাঁচা ব্যবস্থা করা হয়েছে। আবার খাবার জন্য কাকের পক্ষে পুষ্টিকর ভিটামিন দিয়ে হোমিওপ্যাথিক বড়ির মতো মুখরোচক বড়ি তৈরি করে দিয়েছে। হ্যাঁ, এটাও তোমরা ব্র্যাকেটে রাখবে। পুষ্টিকর ভিটামিন দিয়ে হোমিওপ্যাথিক বড়ি, পুষ্টিকর ভিটামিন থাকবে সেই বড়িতে, পুষ্টিকর ভিটামিন দিয়ে হোমিওপ্যাথিক বড়ি, যেগুলো বেশ খেতে পছন্দও করবে এবং যেগুলো খেলে তার পুষ্টির যোগানটা হয়ে যায়। তাহলে মুখরোচক বড়ি, কিন্তু সেটা পুষ্টিকর। প্লেনের যাত্রীদের মধ্যে কেউ কেউ বোধ হয় এর আগে কখনো পোষা কাক দেখেনি। প্লেনের যারা যাত্রী, পাখি দেখেছে, পোষা পাখি অনেকেই দেখেছে, কিন্তু পোষা কাক এরকম ধরনের কেউ দেখেনি। প্লেনের যাত্রীরা তো একটু হায়ার অ্যারিস্টোক্রেট, একটু বড় লোক, তারা এরকম ধরনের পাখিটাকে, পোষা পাখিটাকে হয়তো খুব বেশি দেখবে না, আর দেখলেও পোষা কাক তো দেখেনি। তো পোষা কাক যেহেতু দেখেনি, স্বাভাবিকভাবে কাক সম্পর্কে তাদের মনে কৌতূহল থাকবে। করভাস তাই সকলের কৌতূহল উদ্রেক করছে, সবার কৌতূহল জাগাচ্ছে। দাগ দাও। করভাস তাই সকলের কৌতূহল উদ্রেক করছে, দাগ দাও। প্রশ্ন লেখো। কোথায় করভাস কেন সবার কৌতূহল উদ্রেক করছিল? কোথায় কেন কৌতূহল উদ্রেক করছিল? তাহলে কোথায়? না, প্লেনে যাত্রীদের মধ্যে। কেন কৌতূহল? কারণ প্লেনের যাত্রীরা ইতিপূর্বে পোষা কাক কোনোদিন দেখেনি, তাই পোষা কাক দেখার জন্যই কৌতূহল। কাক আবার পোষা হতে পারে। তবে আমি আমার কাকের বিশেষত্ব সম্পর্কে কাউকে কিছু বলিনি, দাগ দাও এই লাইনটা। তবে আমি আমার কাকের বিশেষত্ব সম্পর্কে কাউকে কিছু বলিনি, দাগ দাও। প্রশ্ন লেখো। কাকের বিশেষত্ব কি ছিল? কাকের বিশেষত্ব কি ছিল? উত্তর লিখবে। এই কাকের অর্থাৎ করভাসের বিশেষত্ব ছিল সে অনেক কিছু জানে, শিখেছে, তার মধ্যে অনেক জ্ঞান বুদ্ধির পরিচয় পাওয়া গেছে। বিশেষ করে তার মধ্যে আছে হিউম্যান ইন্টেলিজেন্স, অর্থাৎ মানবসুলভ বুদ্ধি। তো এই ব্যাপারে প্লেনের যাত্রীদের কাছে শঙ্কু কিছুই জানায়নি, কিছুই বলেনি। ও ব্যাপারটা গোপন রাখতে চায়, কারণ ব্যাপারটা সবাই জানাজানি, সবার মধ্যে জানাজানি হয়ে গেলে, সবাই জানতে পারলে ওকে বিরক্ত করবে, করভাসকে বিরক্ত করবে। ব্যাপারটা গোপন রাখতে চাই অনুমান করি বোধ হয় করভাসও সাধারণ কাকের মতোই ব্যবহার করছে। এই লাইনটা দাগ দাও। ব্যাপারটা গোপন রাখতে চাই অনুমান করেই বোধ হয় করভাসও সাধারণ কাকের মতোই ব্যবহার করছে, দাগ দাও। দাগ দিয়েছো? এটার প্রশ্ন লেখো। কে কোন ব্যাপারটা গোপন রাখতে চায়? কে কোন ব্যাপারটা গোপন রাখতে চায়? এটার সঙ্গে আরেকটা পার্ট লেখো, কেন গোপন রাখতে চায়? কে কোন ব্যাপারটা গোপন রাখতে চায় আর কেনই বা গোপন রাখতে চায়? কেনই গোপন রাখতে চায়? তাহলে করভাস যে মানব সুলভ বুদ্ধির পরিচয় দিতে পারে, ওর মধ্যে যে মানব সুলভ বুদ্ধি জেগে উঠেছে, অর্থাৎ করভাসের মধ্যে যে বিশেষত্ব আছে, সেই ব্যাপারটাই প্রকাশ্যে বাইরে সবার সামনে প্লেনের যাত্রীদের কাছে গোপন রাখতে চায় শঙ্কু। কারণ গোপন না রাখলে, জানাজানি হয়ে গেলে সবাই করভাস সম্পর্কে অনেক বেশি কৌতূহলী হবে, আরো বেশি জানতে চাইবে, আরো বেশি বিরক্ত করবে।
তাই আসল কাজটা যাতে পণ্ড না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়, তার জন্যই রাস্তা যাতে কোনো ব্যাঘাত বিঘ্ন বাধা না আসে তার জন্যই চুপচাপ থাকতে চাইছে। আর করভাস ব্যাপারটা বুঝেছে বলে করভাস ও তার জ্ঞান বুদ্ধির মানব সুলভ বুদ্ধির পরিচয় সবার সামনে না দিয়ে সেও চুপটি করে আছে, কথা বলছে না, কোনো বুদ্ধির পরিচয় দিচ্ছে না। বোঝা গেল? 10ই নভেম্বর পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে না? তাহলে 14ই নভেম্বর থেকে আমাদের পরে শুরু হবে। আজকের আমরা 10ই নভেম্বর পর্যন্ত পুরোপুরি আলোচনা করে দিলাম। তার মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের বলা হলো সেই সমস্ত প্রশ্নগুলো তোমরা তৈরি করে রাখবে, প্রশ্নের উত্তরগুলো। আজকের এই পর্যন্ত থাকবে। সবাইকে টাটা। বাই বাই, টাটা।